হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6টা মতো। তো দেখো, রোজকার মতো আজকেও 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো যদি আমি এই 6টার সময় না উঠি তাহলে কিন্তু কিছুতেই টাইমের মধ্যে কমপ্লিট করে উঠতে পারবো না। তো সেই কথা মাথায় রেখেই আর কি প্রত্যেক দিন 6টার সময় ঘুম থেকে উঠি। আর দেখবে, যদি কন্টিনিউ একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু একটা সময় আসে যে ওই টাইমেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো আমার এখনও সেই রকমই হয়েছে আর কি। তো প্রত্যেক দিন ওই একটা টাইমেই ঘুম ভাঙছে আর ওই সময় উঠে আর কি সকালের এই কাজকর্মগুলো করছি। আর সেই সঙ্গে আজকে রয়েছে বৃহস্পতিবার, তাহলে তো ঠাকুর ঘরের চাপটাও একটু বেশি থাকবে। তো সেই জন্য চাইছি সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে ঠিকঠাক সময় নিয়ে ঠাকুর পুজোটা কমপ্লিট করতে। অন্যান্য দিনের পুজোটা তো এমনি নর্মালি করে দিলে হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবারে ঠাকুরের বাসন থেকে শুরু করে প্রসাদ, ফুল, এগুলো কিন্তু একটু আলাদাই জোগাড় করতে হয়। তো দেখো, এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরটা গুছিয়ে নিতে। আর জানো তো, এখন যেহেতু একেবারেই ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য সকালে স্নানটা অ্যাভয়েড করছি। তো সকালে স্নানটা আর করছি না, ওই বাসি কাপড়টা ছেড়েই ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে একটু বেলা হলে আর কি স্নানটা করছি। না হলে এর মধ্যে যদি আবার হঠাৎ করে শরীর খারাপ বেঁধে যায় তাহলে তো অন্যরকম বিপদ। তো সেই জন্যই আর কি এখন সকালে স্নানটা না করে এই যে বাসি কাপড়টা ছেড়ে তারপরে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যখন হাজব্যান্ডের আবার অফিস শুরু হবে তখন কিন্তু চাইলেও এই কাজগুলো আগে করতে পারবো না। তো একে তো ঠান্ডা, তার উপরে আবার ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে ছুটতে হয়। তো আমি কি করি, যখন হাজব্যান্ডের অফিস থাকে তো ওকে কোনো রকম দুটো কিছু রান্না করে দিয়ে তারপরে আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করি। তারপরে বাবাইকে ঘুম থেকে তুলে ওকে একটু পড়তে বসিয়ে দিই, তারপরে আর কি রান্নাবান্না করি। তো দেখো, ওখানে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি আর এখানে একটু চা করে নিচ্ছি। তো আমার হাতে যেদিন একটু বেশি সময় থাকে সেই দিন কিন্তু একটু সময় নিয়ে চাল আর ডালটা ভালো করে ভিজিয়ে রাখি। এতে করে চাল আর ডালটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর ডাল রান্না করার সময় যে ফেনাটা হয় ওটা কিন্তু ডালটা যদি খুব ভালোভাবে ধোয়া হয় তখন কিন্তু আর হয় না। আর ভাতটাও কিন্তু একটু বেশিই সাদা হয় অন্যান্য দিনের থেকে। তো দেখো, চাটা শেষ করে আবারও চলে এলাম রান্নাঘরে। তো ওই যে চাটা খেতে হয় তাই খায় আর কি, কিন্তু মনের মধ্যে সে একটা তাড়া তো আমার থেকেই যায়। তো দেখো, 4টে-5টা ধোয়া দিয়ে চালটাকে এখানে রেখে দিলাম আর এখন একইভাবে ডালটাকেও ধুয়ে নেব। আর জানো তো, আজকে কিন্তু কি দিয়ে কি রান্না করব এখনও কিন্তু গুছিয়ে উঠতে পারিনি। তো এই ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে আর কি সবজি, তরকারি ওগুলো সব কিছু গুছিয়ে নেব। তো এখানে দেখো, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর এখন চালটাও দিয়ে দিলাম আর এদিকে ডালটাও বসিয়ে দেব। আর জানো তো, আমাদের এই ভাতটা হতে যেহেতু ওই 40 মিনিট মতো সময় লাগে, তো ওই 40 মিনিটে আমি কিন্তু একটা ডাল, সবজি এগুলো কিন্তু খুব ভালোভাবে করে নিতে পারি। আর আমি কিভাবে ভাত রান্না করি বলো তো, প্রথমে হাই ফ্লেমে রাখি, তারপরে যখন ভাতে ফেনা চলে আসে তখন ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এই যে ঢাকনাটা একটুখানি উল্টে আর কি রেখে দিই। তো এতে করে ওই 40 মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যায়। আর জানো তো, ভাত রান্না করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমি ভাত বসানোর সময় টাইমটা দেখে নিই আর ঠিক 40 মিনিট পরে এসে আর কি ভাতটা নামিয়ে ফেলি। আর মাঝে একবার এসে শুধু ভাতের ওই যে ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে যাই। তো এই একদম ঠিকঠাক টাইমে আর কি ভাতটা নামিয়ে ফেলতে পারি। আর এই দেখো, এখানে ওই যে আজকে রাখা হয়েছে কিছু ভোলা মাছ। তো বাবাইয়ের জন্য প্রত্যেক দিনই আর কি রুই, কাতলা এই ধরনের মাছ খাওয়া হয়। তো একটু স্বাদ বদলের জন্যই আর কি এই মাছগুলো রাখা হয়েছে। আর ওই যে কিছু সবজি কেটে নিয়েছি পাঁচমেশালি। তো ডাল, ওই সবজি আর এই মাছের ঝোল করব। তো আজকের মাছের ঝোলটা ভাবছি একটু আলু বেগুন দিয়ে মাখা মাখা করব। আর এদিকে দেখো, ডালটাও হয়ে গেছে, তো ডালটা রেখে এলাম আর এদিকে মাছগুলোও ভালো করে ভেজে নেব। তো যতগুলো মাছ ছিল একটা ব্যাচে তো ভাজা সম্ভব নয়, তাই আর কি দুটো ব্যাচে ভাজবো। আর ওইদিকে দেখো, ভাতটা নামিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু প্রেসার কুকারে যে সবজিটা কেটেছিলাম ওটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছের ঝোলের জন্য একটু আলু, বেগুন আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি।
তো এখন এই দেখো মেথি ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে ভাজা হয়ে এলেই আর কি আলু বেগুন ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আজকে যেহেতু আলু আর বেগুন দিয়ে করছি, তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এতে করে আমি একটু সময়ও বাঁচাতে পারবো। তো দেখো এই যে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখন এই যে কেটে রাখা আলু বেগুন এটাও দিয়ে দিচ্ছি। তো মাঝে মধ্যে এই রকম তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো যে সবজিটা বসিয়েছিলাম ওটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে সবজিটাও রান্না শুরু করে দেব। আর কি হয়েছে বলো তো, যেহেতু এই যে আলু বেগুন দিয়ে তরকারি করছি সেহেতু কিন্তু এই যে আলু বেগুনের তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি সবজিটা ওইদিকে বসানোর আগেই এদিকে আর কি মাছের ঝোলটা হয়ে যাচ্ছে। তো এই যে ঝোলটা ফুটে এসেছে, এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর ততক্ষণে ওইদিকে নিরামিষ সবজিটা রান্না করে নেব। তো এই যে প্রথমে ডালের বড়িগুলো ভেজে তুলে নিলাম, তারপরে এই যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর জানো তো ডালের বড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমি যে ডালের বড়িগুলো রান্না করি এগুলো কিন্তু গত বছরের আমার মায়ের দেওয়া। তো আমার এই যে সারা বছরই কিন্তু বড়ি খাওয়া হয়। তো গত বছরের বড়ি কিন্তু এখনও শেষ করে উঠতে পারিনি, আবার কিন্তু এই বছরের বড়ি শুরু হয়ে যাবে। তো দেখো এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আর কি নামিয়ে নেব। আর এদিকে দেখো ওই যে সবজিটা এতটাই ভালো ভাজা হয়েছে যে একেবারেই জলটা শুকিয়ে গেছে। আর এর মধ্যে যে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটাও কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন ওই যে সবজি সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। তো এটাও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো তরকারিটা তো আগেই হয়ে গেছিলো, আর এখন এটাকে নামিয়ে নিলাম। আর দেখো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওই যে যেহেতু এরকম করে তরকারিটা করেছি তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো সবজিটাও নামিয়ে নিয়েছি। তো আজকের মতো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। আর আজকে তো এই যে ডাল, সবজি আর একটা মাছের ঝোল করেছি। তো এটাই কিন্তু আমার কাছে অনেক। এই যে এতটুকু রান্না করতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, আরও অনেকটা সময় তো গেছেই। তো এর থেকে যদি আরও একটা দুটো আইটেম বেশি করতে হয় তো সেই দিন কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায়। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এলাম ঘরে। তো ওই যে বললাম সকালে বাকি বেডরুমগুলো গোছালেও আমার বেডরুমটা কিন্তু গোছানো হয়েছিল না। তো এখন হাজবেন্ড আর বাবাইকে একটু বাইরে বসতে বললাম, আর সেই সুযোগে আমি কিন্তু আমার বিছানাটা ঝেড়ে ফার্নিচারগুলো মুছে ক্লিন করে নেব। তো যবে থেকে হাজব্যান্ডের ছুটি শুরু হয়েছিল, যবে থেকে ও বাড়িতে থাকা শুরু করেছিল, তবে থেকে আমার একটা টেনশন শুরু হয়েছিল যে ওরা যেহেতু বাড়িতে থাকবে তো কি করে আমি আমার সময় মতো ভিডিও শ্যুট করব বা কিভাবে ভিডিও এডিট করে পাবলিশ করব। তো ভেবেছিলাম হয়তো ইরেগুলার হয়ে পড়বো বা ঠিক টাইমে ভিডিও দিতে পারবো না। তো খুব চিন্তায় ছিলাম আর কি। তো ঠাকুরের ইচ্ছায় কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। আমিও একটা নতুন রুটিন তৈরি করে নিয়েছিলাম। তো সেই মতোই আর কি আমি এখনও কাজ করে চলেছি। আর দেখবে কাজ করতে গেলে ফাঁকা ঘরে যতটা ভালোভাবে কাজ করা যায়, সামনের উপর কেউ থাকলে কিন্তু কাজটা তত ভালোভাবে তাড়াতাড়ি করে করা যায় না। আর যেহেতু আমি ভিডিও শ্যুট করি এমনিতেই তো আমার একটু বেশি সময় লাগে, কারণ বারবার ক্যামেরা সেট করতে হয়। তো সেই জন্য তার মধ্যেও যদি আরও কেউ থেকে থাকে তাহলে কিন্তু আরও ডিস্টার্ব হয়। তো এবারে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো সুপর্ণা কুণ্ডু বোন বলেছে যে দিদি একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমাদের হেল্পিং হ্যান্ড দিদিকে বলতে পারো সকালে আসতে, তাহলে তোমার সকালের কাজ একটু হলেও কমবে। এই যেমন ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া। তো কি বলো তো, আমাদের এখানে না ওইভাবে কাজের লোক তো পাওয়াই যায় না, কারণ তোমাদের দাদাভাই যখন সকালে অফিস যেত তখন খুব খুঁজেছিলাম আর কি, সকালে এসে কেউ বাসি কাজগুলো সেরে রান্না করে দেবে। তো তখনও পাওয়া যায়নি, সবাই ওই 8টা 9টা এরকম সময় ছাড়া কেউ আসতে চায় না। তো এই কাজগুলো যেহেতু খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ ওই যে তোমাদের দাদা 8টা 7টার দিকে বেরিয়ে যায়, তো সেই জন্যই আর কি 6টার আগে এই বাসি কাজগুলো না সারলে না, মানে শাশুড়িমা বলে যে বাসি ঘর ঝাড় না দিলে বা বাসি উঠোন ঝাড় না দিলে ঘরের থেকে কেউকে না বেরোতে। তো সেই জন্যই আর কি ওই রকমভাবে কাজের লোক পাওয়া যায় না আমাদের এখানে। তারপরে কমেন্ট করেছে পূজা দত্ত। তো ও লিখেছে অনেক কাজ গো তোমার, কারণ বাড়িটা অনেক বড় আর অনেক জায়গা।
তো হ্যাঁ গো, অনেক কাজ, এই তো সমস্ত কিছু গুছিয়ে করে উঠতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তারপরে কমেন্ট করেছে পায়েল নস্কর। তো দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে মৌসুমীর ঘরকন্যা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো তারপরে স্নান কমপ্লিট করে এই যে চলে এলাম ঠাকুর ঘরে, আর এই যে ঠাকুরের পুজোর সমস্ত জোগাড় করে নিচ্ছি। তো জানো তো পুজো করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, এই সমস্ত কিছু জোগাড় করতেই সাজাতেই আর কি সময় লেগে যায়। তো দেখো ঘরটাকে প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে নিলাম, আর এখন যে অম্রপল্লবটা ছিল সেটাকেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর ওই যে বললাম যে বৃহস্পতিবারের পুজো একটু তো স্পেশাল হবেই, তো অনেকটা সময় নিয়ে না করলে না পুজোটা ঠিকভাবে করা হয়ে ওঠে না। আর পুজোটা যখনই ঠিকঠাকভাবে করা না হবে তখনই কিন্তু মন খুঁতখুঁত শুরু হয়ে যায়। তো দেখো এখন এই যে একটা কলাকেও সিঁদুরের যে 5টা ফোঁটা দিতে হয় সেটাও দিয়ে নিচ্ছি, মানে ঘট বসানোর জন্য যেগুলো করতে হয় সেগুলোই করে নিচ্ছি। আর এখানে দেখো ঘটের মধ্যে দিয়ে দিলাম একটা হরিতকি, একটুখানি হলুদ, একটা কাঁচা টাকা আর একটু দূর্বা। তো এর মধ্যে আরও সবাইকে দেখেছি অনেক কিছু দিতে, যেমন কড়ি, চাল, তো সেগুলো আমি আর দিলাম না, শুধু এই কটা জিনিস দিয়েই ঘরটাকে সাজিয়ে নিলাম। আর এই দেখো সমস্ত জোগাড়ই প্রায় হয়ে গেছে, আর এখন শুধু এই যে প্রসাদ তৈরি করছি। তো তারপরে পুজোটা শুরু করব। আর যেহেতু আজকে পাঁচালি পড়া আছে তাই কিন্তু ঠাকুর ঘরে একটু বেশি সময় লেগে যাবে। তো এখন ঘড়িতে বাজে ওই 12:30 মতো, আর আমাদের যেহেতু লাঞ্চ করতে ওই 2-2:30 বাজে। তো এখন কিন্তু আমার হাতে বেশ অনেকটা টাইমই রয়েছে, আর এতটা সময় ধরেই কিন্তু আমি পুজো করতে পারবো। আর যেহেতু পাঁচালি পড়বো তাই একটু বেশি সময় তো লাগবেই। তো দেখো এখন ঘরটাকে বসিয়ে দিলাম। আর জানো তো যখন আমার মন খারাপ থাকে তখন কিন্তু এই ঠাকুর ঘরে আমি 3-4 ঘন্টা যে কখন কাটিয়ে ফেলি আমি নিজেও বুঝে উঠতে পারি না। তো এমনও দিন গেছে যে আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এসেছি সন্ধ্যাবেলা, তারপরে 8টা-7টা বেজে গেছে তখন কিন্তু আমি ঠাকুর ঘর থেকে বেরিয়েছি। তো এই জায়গাটা বসে সময় কাটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এটাই বলতে পারো আমার একমাত্র শান্তির জায়গা। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।